করোনাকালে এখন পর্যন্ত মাঠের রাজনীতি অর্থাৎ মিছিল মিটিং এবং স্লোগান মুখর যে আসলে উত্তাপ দেখতে পাই সেটি এখন পর্যন্ত কোয়ারেন্টিনেই আছে এটা বলতে হবে। তবে তারপরেও আসলে ভার্চুয়াল মাধ্যমে এবং গণমাধ্যমের সুবাদে আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক কয়েকটি বিষয় নিয়ে রাজনীতিবিদরা অনেক রকম বক্তব্য রাখছেন, পাল্টাপাল্টি অবস্থানও নিচ্ছেন। যদি আপনাদেরকে কয়েকটি প্রসঙ্গের কথা মনে করে দিই তাহলে বলতে হবে যে আসলে বিএনপির মহাসচিব তিনি বলেছেন যে জনগণকে সাথে নিয়ে তারা সরকার পতন আন্দোলনের দিকে যাবে এবং তার পাশাপাশি বলেছেন যে আওয়ামী লীগের রাজনীতি শূন্য। অন্যদিকে আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি তার ভার্চুয়াল বক্তব্যে বলেছেন যে আসলে বিএনপির এই বক্তব্যগুলো গর্জনেই শেষ পর্যন্ত বর্ষে না। এবং এত কিছুর মাঝখানেও আসলে রাজনীতি এখন কোন জায়গায় আছে, কোন দিকে আমাদের সামনের দিক নির্দেশনা, সেই সমস্ত বিষয়ে কথা বলতে চাই। আমাদের আজকের প্রসঙ্গ রাজনীতি কোন পথে। আপনাদের সঙ্গে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ, আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন প্রত্যেককেই আমরা আমাদের সঙ্গে যুক্ত করেছি, প্রত্যেকের সঙ্গে আপনাদেরকে আলাপ করাতে চাই। প্রথমে আমাদের সঙ্গে আছেন জনাব শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমাদের সঙ্গে আছেন জনাব নাজমুল হক প্রধান, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাসদ, আপনাকেও স্বাগত। আমাদের সঙ্গে আছেন জনাব শফি আহমেদ, আওয়ামী লীগ নেতা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন অসীম কুমার উকিল এমপি, সাংস্কৃতিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। এবং যারা দর্শক আমাদের সঙ্গে আছেন তারা তো আমাদের সঙ্গে যুক্ত আছেন, এবং যারা এই মুহূর্তে ভার্চুয়াল মিডিয়ামে আছেন তারা চাইলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন নিউজ 24 এর ভেরিফাইড ইউটিউব চ্যানেলে। আপনাদের সঙ্গে সরাসরি সম্প্রচারে আমরা আছি। আমরা প্রথমে বলেছি আমরা আলোচনা করতে চাই রাজনীতি কোন পথে, এই প্রসঙ্গ নিয়ে। সাম্প্রতিক সময়ে কয়েকটি বক্তব্য আসলে আমাদের গণমাধ্যমে অনেকখানি আলোড়ন তৈরি করেছে, ঝড় তুলেছে বলতে হবে রাজনীতির মাঠে। আমরা যদি একটু শামসুজ্জামান দুদু আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্য যেটি গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে, তিনি বলেছেন যে বিএনপি বারবার আন্দোলনের কথা বলে, বিএনপি বলে ঈদের পরে আন্দোলন, কিন্তু শেষ পর্যন্ত এই আন্দোলনটি তারা করতে পারে না কারণ বিএনপির সঙ্গে জনসমর্থন নেই। আপনি আপনাদের দলের মহাসচিবের বক্তব্যের পক্ষে কি বলতে চান এবং তার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যিনি বলেছেন সে প্রসঙ্গে আপনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া কি আছে? শামসুজ্জামান দুদু। জি, আপনাকে ধন্যবাদ। যারা আজকে আমার সহ আলোচক আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই, এবং যারা টেলিভিশন সামনে দেশের বিভিন্ন অঞ্চলে আমাদের অনুষ্ঠান শুনছেন তাদেরকেও আমি শুভেচ্ছা, অভিনন্দন। এবং এই করোনা কালে যারা ইন্তেকাল করেছেন, মারা গেছেন অথবা ক্ষতিগ্রস্ত হয়েছেন, বন্যাতে ক্ষতিগ্রস্ত আছেন, আমি তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। বাংলাদেশের স্বাভাবিক রাজনীতিটা আপাতত নাই। আপনি জানেন যে এমনিতেও গত 15 তারিখ মতো বিএনপি গত 15 সেপ্টেম্বর পর্যন্ত করোনার কারণে সাংগঠনিক যে তৎপরতা রাজনীতি সেটা বন্ধ রেখেছিল। গতকাল থেকে সীমিত আকারে আপনার স্বাস্থ্যবিধি মেনে যতটা সম্ভব সাংগঠনিক কাজে আমরা হাত দিয়েছি। আর বলতে তো দ্বিধা নাই, জনপ্রিয়তা প্রমাণিত হয় মিছিল মিছিল দিয়ে না, জনপ্রিয়তা প্রমাণ হয় স্বাভাবিক নির্বাচনের মধ্য দিয়ে। বাংলাদেশের যে জিনিসটি এখন উঠে গেছে, আমাদের যে নির্বাচন কমিশন আছে শতাব্দীর সব থেকে দায়িত্ব জ্ঞানহীন এবং অক্ষম একটি নির্বাচন কমিশন আছে। দুই আছে, সরকার ঘোষণা করে, নির্বাচন কমিশন ঘোষণা করে নির্বাচন শুরু হবে সকাল 8টা থেকে, আসলে নির্বাচন হয় মধ্যরাত, রাত 12টা 11টার সময়। এবং বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থা সাম্প্রতিক গত নির্বাচনের মধ্যে দিয়ে আমরা দেখেছি সেটা পৃথিবীর আর কোনো জায়গায় নাই। কোনো কারণে যেটা আমরা জানতাম বা দেশবাসী জানতো বা ভোটাররা জানতো, সরকার সকাল 8টার কথা বললো, নির্বাচন 11টা হবে, তাহলে আমরা সেরকম ভাবে প্রস্তুতি নিতে পারতাম এবং নির্বাচনটা করা যেত। এই দেশে আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন থেকে শুরু করে সবাই কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে ইতিমধ্যে সেটি আপনি নিজেও জানেন এবং এই দেশের অন্যান্যরা জানে। সেহেতু বিএনপি জনগণের দাবি নেই, জনগণের অধিকারের প্রশ্নে নির্বাচনটাকে আন্দোলনের অংশ হিসাবে আমরা ব্যবহার করতে চাই বলেই এখন নির্বাচনের দিকে আমরা গেছি। আর শতাব্দীর রাজনীতিতে যদি দেশে বিদেশে সব দিকে নজর দেন, দেখবেন যে গণতন্ত্র বিরোধী শক্তি যারা, তার আলটিমেট তাদের পরিণতিটা খুব ভালো হয় নাই।
এবং তাদের যখন বিদায় হতে হয়, নির্বাচনের মধ্যে দিয়ে বিদায় হচ্ছে, এর প্রমাণ খুব কম। বাংলাদেশের মধ্যে আমরা যেটা দেখেছি, সেই নির্বাচনের মধ্যে দিয়ে যারা আমরা পরিবর্তন আশা করি, প্রত্যাশা করি, তাদের জন্য কথার বাদ প্রতিবাদ হতে পারে। তবে বাংলাদেশে আপাতত মুহূর্তে স্বাভাবিক রাজনীতি বলতে যেটা বোঝায়, সেটা আমরা এখন জনাব শামসুজ্জামান দুদু, আপনার কাছে আরেকটি ছোট্ট প্রশ্ন করি। আপনি বলেছেন যে আপনারা রাজনীতি এবং আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে যাওয়ার কথা ভাবছেন, এবং আপনি এটাও বলেছেন নির্বাচন আসলে আগের রাতে হয়ে যায়। আপনি কি সামনের উপনির্বাচন, তারপর ইউনিয়ন পরিষদের নির্বাচন, আরো অনেক নির্বাচন সামনে আছে, সেগুলো নিয়ে কি আপনারা একই শঙ্কা করছেন কিনা এই মুহূর্তে? সংজ্ঞা না, যারা মধ্যরাত্রে নির্বাচন পরিচালনা করেছেন সেই নির্বাচন কমিশনে আছে, যারা নির্বাচনটাকে হাস্যকর পর্যায়ে নিয়ে গেছে সে প্রশাসনই আছে, যারা এই নির্বাচনে বাহবা নিতে চাইছে সেই সরকারই আছে। এখানে যদি এই নির্বাচনের যে অন্যায়, সেটাকে প্রতিরোধ স্থানীয়ভাবে জনগণকে নিয়ে এদেশের সরকার বিরোধী যেসব রাজনৈতিক দল আছে তারা গড়ে তুলতে পারে, তাহলে এই অন্যায়ের একটি জি শামসুজ্জামান যদি আপনার কাছে আমি আসছি এই প্রসঙ্গ নিয়ে, আমরা একটু অসীম কুমার উকিলের সাথে এই প্রসঙ্গে কথা বলতে চাই। আমরা আসলে আমার জনাব শামসুজ্জামান দুদুর বক্তব্য শুনেছি, তিনি যে সমস্ত বিষয়গুলো বলেছেন সেই বিষয়গুলো সম্পর্কে আপনার প্রতিক্রিয়া কি অসীম কুমার উকিল? আপনাকে ধন্যবাদ। সহালোচক সবাইকে শুভেচ্ছা। যারা টেলিভিশন সেটের সামনে বসে দেশ বিদেশে এই টক শো দেখছেন তাদেরকেও শুভেচ্ছা। আমরা এখানে একটা জায়গায় কিন্তু আমরা যারা এখানে আজকে আলোচনার টেবিলে এসেছি, আমাদের একটা জায়গায় সাংঘাতিক ভাবে মিল আছে। আমরা সবাই ছাত্র রাজনীতি হাতে করে নিয়ে উঠে আসা রাজনীতিবিদ। আমরা সামরিক শাসন, স্বৈর শাসন, জঙ্গি শাসন, মৌলবাদ বিরোধী যে অপরাজনীতি, সেই রাজনীতির বিরুদ্ধে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করে এগিয়ে আসার মানুষগুলো আমরা সবাই আজকের এই আলোচনার টেবিলে এসেছি। খুব স্বাভাবিকভাবেই আমাদের আলোচনাটার প্রত্যাশার জায়গাটুকু হলে আমরা সবাই মিলে রাজনীতির জায়গাটুকু তৈরি করতে চাই, রাজনীতির জায়গাটুকু বাড়াতে চাই, রাজনীতিটুকুই নিয়ে যেতে চাই। রাজনীতি কোন পথে যে টাইটেলটা ঠিক করেছে, আসলে রাজনীতি তার পথে চলে, তার এটা নির্দিষ্ট অবয়ব আছে, এটাতে চলে। রাজনীতি মানুষের কল্যাণ করা, দেশের মানুষের কল্যাণ করা, দেশের অগ্রগতি করে, জিনিসগুলি মূলত রাজনীতির মূল বিষয়টাকে মোটা থাকে। চলার পথে সামরিক শাসন আসলে উপস্থিত সামরিক শাসনের বিরোধিতা করতে হবে। বন্যায় আক্রান্ত হলো দেশ, সেখানে বন্যার্থ মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে। করোনা আক্রান্ত বাংলাদেশ, সেই বাংলাদেশের মানুষের, করোনা আক্রান্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ানোটাই রাজনীতি বা রাজনীতিবিদদের মূল দায়িত্ব। সেক্ষেত্রে সবকিছু এগিয়ে চলছে। যেটা শামসুজ্জামান ভাই বলছিলেন যে আসলে এই নির্বাচনটাকে আন্দোলনের অংশ হিসেবে তারা দেখছে এগিয়ে যাচ্ছে, সেটি স্বাভাবিক বা সেটি প্রত্যাশিত। বাংলাদেশের মানুষ নির্বাচনমুখী, একেবারে ইউনিয়ন পরিষদ নির্বাচন, মেয়র নির্বাচন, উপজেলা নির্বাচন, সংসদ নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, প্রতিটি ক্ষেত্রে মানুষ এটাকে উৎসব হিসেবে নেয়, উৎসব হিসেবে নিয়ে এটাতে অংশগ্রহণ করে। সেই ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আমরা 90 আমি নাজবুলের প্রধান শফি আহমদ, আমরা সবাই মিলে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম, যেটার আন্দোলনটা শুরু হয়েছিল শামসুজ্জামান দুদু ভাইদের হাত ধরে। দুদু ভাই আমাদের সিনিয়র, কিন্তু ভোটাধিকার প্রতিষ্ঠা আমাদের স্লোগান ছিল আমার ভোট আমি দেবো তাকে। কিন্তু অসীম কুমার উকিল তিনি বলছেন যে আসলে ভোটাধিকার দেওয়ার যে বাস্তবতা সেটি এখন অনুপস্থিত, সেই জায়গায় আপনার বক্তব্য? আমি সেই আলাপগুলি করিনি, আমরা শুনেছি মানে ভোটাধিকার প্রয়োগের জন্য আমরা 90 সর্বদলীয় ছাত্রকে গঠন করেছিলাম। স্লোগান ছিল যে রাতের আধারে ক্ষমতার পালাবদল, আমরা জনগণের ভোট দিই, ক্ষমতার পালাবদল করবে। এবং সেই থেকে 90 থেকে এ পর্যন্ত এই প্রক্রিয়াটি অব্যাহত আছে। আমরা নির্বাচন প্রক্রিয়াকে গ্রহণযোগ্য করার জন্য সামগ্রিকভাবে পদক্ষেপ গ্রহণ করেছি, যে পদক্ষেপগুলিতে শামসুজ্জামান দুদু, নাজবুল প্রধান শফি আহমদ আমাদের সবারই কন্ট্রিবিউশন ছিল। আজকের প্রক্রিয়াটাতে শামসুজ্জামান দুদু দ্বিমত করছে, সেটা তাদের অবকাশ আছে। আমরা যেটা মনে করি যে শামসুজ্জামান দুদুরা নির্বাচন প্রক্রিয়াকে আরো স্বচ্ছ এবং আরো গ্রহণযোগ্য করার জন্য একটা প্রস্তাবনা নিয়ে আসুক,
আমরা সবাই মিলে এটা দেখি। আমরা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট নির্বাচন কমিশনকে শক্তিশালী করার জন্য, নির্বাচন প্রক্রিয়াকে গ্রহণযোগ্য করার জন্য নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছি। যেমন ট্রান্সপারেন্ট ব্যালট বাক্স, ঠিক তেমনি ভোটার আইডি কার্ড, 1,20,00,000 ভোটার সরিয়ে দেওয়া, ভোটার এগুলোকে সরানো, এরকম নানাবিধ পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। নির্বাচন কমিশন গঠন, নির্বাচন কমিশনকে শক্তিশালীকরণ, ম্যান পাওয়ার বাড়ানো, এইগুলি কাজগুলি আমরা করেছি। তারপরেও দুদুভাইরা বলছে যে নির্বাচন প্রক্রিয়াটাতে উনি বলছেন যে ভোট আগের রাতে হয়ে যায়, সেক্ষেত্রে কি বক্তব্য? না, ভোট তো এগুলির মানে দুদুভাইদের সৃষ্টি আছে, যে ভোট দেওয়ার পরে দেখা গেল যে আমি কেন্দ্রতে ভোট দিছি, ঢাকার টেলিভিশন সেন্টারে এসে ভোটের রেজাল্ট পাল্টে গেছে। হুন্ডা গুন্ডা ডান্ডা, নির্বাচন ঠান্ডা, এই প্রক্রিয়াগুলি তাদের সৃষ্টি, এবং ওইদিকে আশঙ্কাগুলি তারা খুব বেশি করছেন। আমি বলছি যে আমরা নির্বাচনটা অংশগ্রহণমূলক নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন আমরা এগিয়ে নিয়ে এসেছি। দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করা বিএনপির রাজনৈতিক সীমাবদ্ধতা ও ব্যর্থতা যেভাবে বলেন, তারা নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করেছে। 11 জাতীয় সংসদ নির্বাচন একটা প্ল্যাটফর্ম তৈরি করে দশম নির্বাচনে অংশগ্রহণ না করার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে 11 জাতীয় সংসদ নির্বাচনে তারা অংশগ্রহণ করেছিল, এটা প্ল্যাটফর্ম তৈরি করেছিল। কিন্তু সেই নির্বাচনে এক আসনে 5 জন কিংবা 7 জন ক্যান্ডিডেট, একজন ক্যান্ডিডেট দিতে না পারার ব্যর্থতা, সীমাবদ্ধতা, সিদ্ধান্তহীনতা একটা জোট তৈরি করেছেন, যেখানে ডক্টর কামাল হোসেন থেকে শুরু করে কাদের সিদ্দিকীরা ছিলেন মঞ্চের পিছনে ছিল জামাতাই। অসংখ্য মুকিল, আপনার কাছে আমার ছোট্ট একটি প্রশ্ন আছে, অল্প একটু সময় নেবেন। আসলে এখন বিএনপি যে রাজনীতি করছেন, তারা বলছেন যে সরকার পতন আন্দোলন, তারা বলছেন সরকারের রাজনীতি শূন্য অবস্থার মধ্যে আছে। ছোট্ট করে আপনি কি বলতে চান, এই আন্দোলনে কি বিএনপি সফল হতে পারবে? বিএনপি তো আন্দোলনটা শুরু এখনো করে নাই, সেটি আন্দোলনটা তো করতে হবে। জি, মিডিয়াতে বলবে। অসংখ্য মুকিল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপাতত আপনি বলছেন বিএনপি আন্দোলন শুরুই করতে পারেনি, সারা সফল কিভাবে হবে? আমরা নাজমুল হক প্রধানের কাছে একটু আসতে চাই। আসলে আমরা প্রথমে বলেছি রাজনীতি এখন কোন পথে প্রসঙ্গ নিয়ে, যে আলোচনাটি খুবই প্রাসঙ্গিকভাবে সবাই বলার চেষ্টা করে যে আসলে এখনকার রাজনীতি পুরোপুরিভাবে রাজনীতিবিদদের হাতে নেই। এই প্রসঙ্গের সঙ্গে যুক্ত করে সমসাময়িক রাজনীতি নিয়ে আপনার কি মূল্যায়ন আছে? নাজমুল হক প্রধান। অসংখ্য ধন্যবাদ। আমাকে শুনতে পাচ্ছেন তো? না, জি, আপনাকে শুনতে পাচ্ছি আমরা। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। যারা আলোচনা করছেন সবাই আমরা বন্ধু বান্ধব, আমরা একসঙ্গে আন্দোলন করেছি, এরশাদ বিরোধী আন্দোলন করেছি, রাজনীতি করেছি, ছাত্র রাজনীতি করেছি, এবং তার থেকে জাতীয় রাজনীতি করি আমরা। ভিন্ন ভিন্ন দল আছে, ভিন্ন ভিন্ন মত আছে। এখন তো ছাত্র রাজনীতি নেই, 90-এর পরের থেকে 30 বছর কোনো ছাত্র রাজনীতি নেই, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে মূল যে কথাটা আসছে, আমরা যে বিতর্ক জনাব অসংখ্য উকিল এবং জনাব দুদু সাহেব করলেন, এই বিতর্কটা অমৌলিক বিতর্ক। অমৌলিক বিতর্ক হচ্ছে এই কারণেই যে নির্বাচনটা কেমন হয়েছে না হয়েছে, ভালো হয় নাই, আমরা বলবো ওনারা লুটপাট করছেন, ওনারা লুটপাট, এইসব বিতর্ক, এগুলো অমৌলিক বিষয়। মূল বিষয়টা যেটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে ধরেন পাকিস্তানে আমরা সবাই আইয়ুব খানের ভিতরে লড়াই করে, এই এখানে লড়াই করে আমাদের দেশটা স্বাধীন করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে। বঙ্গবন্ধু আমাদের একদম মূল নেতৃত্বের আসনে অধিষ্ঠিত ছিল। কেউ বলে স্থপতি, কেউ বলে জাতির জনক, কেউ বলে তাই না, ইত্যাদি ইত্যাদি। দেশ স্বাধীনের পরে আমরা যখন রাজনীতি শুরু করলাম, আমাদের মূল পয়েন্ট মুক্তিযুদ্ধ সম্পন্ন হলো। কেউ কেউ বলে অসম্পূর্ণ ছিল, সম্পূর্ণ হয়নি। এটা সমাজতান্ত্রিক বিপ্লব করে সম্পন্ন করতে গিয়ে আমরা বিভক্ত একটা লড়াই শুরু করলাম। আমরা এই যে দেশ স্বাধীন করে নিজেদের লড়াইটা শুরু করলাম, এটা সরকার দলের রাজনীতি এবং বিরোধী রাজনীতি, এটা স্বাভাবিক, একটা ডেমোক্রেটিক সোসাইটিতে একটি নিয়ম হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আমরা সেই সময় এই বিরোধী দল কেউ কোনো গ্রামার মেনে রাজনীতি করতে পারি নাই দেখে আমার মনে হয় এখানটা একটা অ্যান্টিথিসিস 75-এর মতো ঘটনা ঘটে গেছে। আমরা যারই উপর দোষ দেই না কেন, এই 75 ঘটনা ঘটার জন্য আমরা যারা ক্ষমতায় ছিলাম এবং যারা বিরোধী রাজনীতি ছিলাম, তারা আমরা কি রোল প্লে করেছি নির্বাচনের ক্ষেত্রে, রাজনীতি করার ক্ষেত্রে, সাধারণ গ্রামার, ব্যাকরণ, রাজনীতি আমরা মেনে করি নাই। যার কারণে একটা ষড়যন্ত্রকারী গোষ্ঠী একটা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার মতো সুযোগ পেয়েছে, এবং অ্যান্টিথিসিস, আমি বলি যে অ্যান্টিথিসিস হয়ে গেছে। এখন একটা সিনথেসিস প্রয়োজন। 50 বছর অতিক্রম করছি, আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করছি এবং দেশটারও 50 বছর পূর্তি করতেছি। আমরা এই 50 বছরে দেখবেন আপনি, আমরা ক্ষমতায় যেই গেছি, কি বিএনপি কে আওয়ামী লীগ অপোজিশনকে নিশ্চিহ্ন করার একটা প্রচেষ্টা, ভয়ঙ্কর প্রচেষ্টা করছি আমরা, যেটা রাজনীতির জন্য মারাত্মক ক্ষতিকর দিক। অপোজিশনকে নিশ্চিহ্ন করার প্রচেষ্টা শুধু আওয়ামী লীগ বর্তমান গভর্নমেন্ট করছি বা এর আগের তারা, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়ার মতো হয়ে গেছে। এখানটায় উভয়কে নিশ্চিহ্ন করতে চাচ্ছি। আমি এই মূল জায়গাটাকে ধরে বলতে চাচ্ছি যে এখানটা আসলে আমাদের মূল সিনথেসিসটা কি হবে। সিনথেসিস হচ্ছে এটা বঙ্গবন্ধু নেতৃত্বের মধ্যে স্বাধীন করেছি, এটা একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ আমরা মুক্তিযুদ্ধ অর্জন করেছি, এবং সেই দেশটার মধ্যে
কোনো জঙ্গিবাদী, কোনো সন্ত্রাসবাদী, কোনো তালেবানি রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতি আমরা আশ্রয় প্রশ্রয় দেব না এবং সংবিধানগতভাবে এই রাজনীতি নিষিদ্ধ করবো। আমরা যে এই জায়গাটাকে মূল পয়েন্ট ধরি, প্যাসেজ ধরে, আমার ধারণা তাহলে বাকি অমৌলিক যে বিষয়গুলো বিতর্ক করছে, বিতর্কগুলো আমাদের নিমিশেই দূর হয়ে যাবে। জি, নাজমুল হক প্রধান, আপনার কাছে আমার আরেকটি ছোট্ট প্রশ্ন আছে। আপনি তো বাংলাদেশ জাসদকে প্রতিনিধিত্ব করছেন আজকে, আপনি দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। আপনি আপনার জায়গা থেকে যদি আসলে আওয়ামী লীগ এবং বিএনপির বর্তমান বক্তব্য, বর্তমান কার্যক্রম যদি একটু একটু করে মূল্যায়ন করেন, বিএনপি এখন যে জায়গায় দাঁড়িয়ে যে কথাগুলো বলছে সেটি আসলে কতটুকু জনসমর্থনের সঙ্গে যুক্ত আছে, আর আওয়ামী লীগ যে জায়গাটিতে দাঁড়িয়ে আওয়ামী লীগ বলছেন যে আসলে তারা এই জায়গাটিতে প্রতিনিধিত্ব করছেন জনগণের, সেখানে আসলে কি বক্তব্য আছে আপনার? অল্প অল্প করে বাংলাদেশে না, গোটা বিশ্বে আপনার একটা দল বা একটা লোক বেশি দিন ক্ষমতায় থাকলে, ডেমোক্রেসির বিউটি এই জায়গায় যে তাকে ক্ষমতায়, মানে জনগণ প্রতিদিন পোলাও ভাত খেতে চায় না। আপনি পোলাও কোরমা খাওয়াবেন, ধরেন গভর্নমেন্ট বর্তমান বলছে না আমরা পোলাও কোরমা খাওয়াচ্ছি, উন্নয়ন করছি, গভর্নমেন্ট প্রতিদিন খেতে চায় না। গভর্নমেন্ট কিন্তু পান্তা ভাতও খেতে চায়। ডেমোক্রেসি যে বিউটিটা, এই বিউটিটা অ্যাবসেন্ট হয়ে গেছে বাংলাদেশে। এই অ্যাবসেন্ট হওয়ার কারণে আজকে বাংলাদেশের রাজনীতিতে অসংখ্য সমস্যা তৈরি হচ্ছে, যেগুলো অমৌলিক সমস্যা। আমি যার কারণে বলছি, মূল সমস্যা যদি আমরা মিটাই ফেলতে পারি, আজকে মুক্তিযুদ্ধের আগে আমাদের অবস্থান যেটা ছিল, সে অবস্থান থেকে আমরা যদি বাংলাদেশকে চিন্তা করি, আমার বিশ্বাস আমরা রাস্তা পাবো। না হলে আমরা এই জায়গায় এই উদরপিণ্ডি বুদ্ধর করে আজকে ও খারাপ কালকেও ভালো এটা করে বাংলাদেশ তার সঠিক রাস্তা খুঁজে পাবে না, এবং দেশটা সবসময় একটা বিপদের সম্মুখীন হবে। এবং বিদেশি শক্তি যারা এই দেশটার মঙ্গল চান না, বা যারা সচেতন গোষ্ঠী, এরা সবসময় এখানটায় সুযোগ নেওয়ার চেষ্টা করবে। আমি আশা করব বাংলাদেশে যারা ক্ষমতায় আছি, আমরা এই জায়গাটা এটা কিভাবে একটা সমাধান বের করতে পারি, সিনথেসিস যেটাকে বলতেছেন, তাই না? যদি বের করতে পারি তাহলে আমরা সামনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ। নাজমুল হক প্রধান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সঙ্গে থাকুন। আপনার কাছে আরো প্রশ্ন তৈরি হবে আমাদের, এবং আপনি অনেক আলোচনার সঙ্গে যুক্ত থাকবেন আমাদের সঙ্গে আছেন জনাব শফি আহমেদ। আপনাকে প্রশ্ন করতে চাই, আসলে আপনি তিনজনের বক্তব্য শুনেছেন, আপনি নিজেও আওয়ামী লীগ নেতা এবং তার সঙ্গে সঙ্গে রাজনীতি বিশ্লেষণ নিয়েও কাজ করেন। আর সেই জায়গায় দাঁড়িয়ে আসলে আওয়ামী লীগ, বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল এই করোনা পরবর্তী সময়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে আসলে যে রাজনীতি করার কথা, আর সেই জায়গায় কতটুকু ফোকাস করতে পেরেছে, এবং তার পাশাপাশি নিজেদের দলীয় এবং ব্যক্তিগত স্বার্থ নিয়ে তারা কতটুকু আসলে সোচ্চার আছে, সেই প্রসঙ্গে আপনার কি বক্তব্য আছে জনাব শফি আহমেদ? ধন্যবাদ। আমার পূর্ববর্তী তিনজন বক্তাই রাজনৈতিকভাবে আমরা সহকর্মী ছিলাম। এর মধ্যে জয়ন্ত দুবাই আমাদের সিনিয়র, নাজমুল হক প্রধান উনি আমার সভাপতি, আমি ছাত্রলীগ করতাম যার সাথে, আর প্রসঙ্গে আমার বন্ধু মানুষ ছাত্রলীগের সেক্রেটারি ছিলেন। আমরা একসঙ্গেই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি। এখানে আপনি যেভাবে আমাকে কথাটা তুলেছেন, তিনজনের আলোচনা আমি শুনেছি, কিন্তু তিনজনের আলোচনার মধ্যে থেকে আমার কাছে যে জিনিসটা হচ্ছে, একজন সাবেক ছাত্র নেতা হিসাবে প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের কথা বলেছেন যে আমরা জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে, একক নেতৃত্বে আমরা এই বাংলাদেশ স্বাধীন করেছি, এবং এই বাংলাদেশ স্বাধীন করেছি আমরা আইয়ুব খানের বিরুদ্ধে সংগ্রাম করে গণতন্ত্রের জন্য। সেই ক্ষেত্রে গণতন্ত্র এই দেশে বহু রকম গণতন্ত্রের চর্চা হয়েছে, হচ্ছে, যেমন আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসি, এটার বিরুদ্ধে আমাদের স্বাধীনতার পূর্ববর্তী সংগ্রামটা ছিল যে এক মাথা এক ভোট গণতন্ত্রের প্রশ্নে, এবং 6 দফার মধ্যে এটা একটা উল্লেখযোগ্য দাবি ছিল যে একটা নির্বাচন, সেই নির্বাচনটা আপনারা জানেন যে এলএফও লিগাল ফ্রেমওয়ার্কের মধ্যে হয়েছিল, কিন্তু সেই এলএফওর নির্বাচনেও কিন্তু বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল, এবং সেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার ফলাফল যখন পশ্চিমা শাসক গোষ্ঠী মানে নাই, তখন কিন্তু আমরা এক দফার আন্দোলনে ধাবিত হয়েছিলাম। এই যে আমরা এক দফার আন্দোলনে ধাবিত হয়েছিলাম, এই দাবিটাকেই সবটাকেই তৎকালীন ছাত্র সমাজ আপনার ধাপে ধাপে এমন ভাবে আন্দোলনটাকে পরিচালিত করেছে যে আন্দোলনটাকে এক দফার আন্দোলনের দিকে চলে গিয়েছে, এবং এর অভিসংবাদিত নেতা ছিলেন যে যাই বলুক না কেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই অর্থে বঙ্গবন্ধু যে স্বপ্নটা দেখিয়েছিলেন কি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, গণতান্ত্রিক একটা সমাজ, একটা অসাম্প্রদায়িক সমাজ, একটা শোষণমুক্ত সমাজ, একটা বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে একটা আমাদের একটা মানবিক মূল্যবোধ সম্পন্ন সমাজ। এখন আমি একটু পুরনো আলোচনায় আসছি এই জন্য যে একটা নির্বাচন 50 বছর আমরা একটা নির্বাচনী ফ্রেমওয়ার্ক দাঁড় করাতে পারিনি। আমরা সর্বদলীয় ছাত্র ঐক্য এবং তৎকালীন 3 দলীয় আন্দোলনগামী 3 দলীয় জোট যে রূপরেখা প্রণয়ন করেছিলেন,
এবং আমরা যে 10 দফা দাবি তুলেছিলাম সেখানে আমরা স্পষ্ট করেছিলাম হত্যা, ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ করে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য একটা গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করা এবং তার জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য একটা তত্ত্বাবধায়ক সরকার। তো যাই হোক, তত্ত্বাবধায়ক সরকারের যে আপনি বলছেন নির্বাচনের সংস্কৃতি এখনো তৈরি করতে পারেনি আমরা, সেটাই বলছি যে তত্ত্বাবধায়ক সরকার তো আর যুগ যুগ চলতে পারে না। তত্ত্বাবধায়ক সরকার 1, 2, 3 টার্ম, তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপশন, সেই কনসেপশনটা এখন আপনার ডাইলুটেড হয়ে গেছে। এটাকে আপনার এমন ভাবে পচানো হয়েছে যে সেটা অসম্ভব না। তো যাই হোক, আমার কথাটা হচ্ছে যে আমরা এই দেশটাকে স্বাধীন করেছিলাম কেন, বা 75-এর পরে বঙ্গবন্ধু এবং তার পরিবারের সপরিবার হত্যাকাণ্ডের যে নির্মম ঘটনা, এই ঘটনার পর আমরা ধীরে 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 প্রায় 21টা বছর আমরা সংগ্রাম করেছি। আমাদের পূর্ববর্তীরা শুরু করেছে, আমরা শেষ করেছি। 90 সালে এসেছে, আবার 91 থেকে 96 পর্যন্ত আমাদের যে কাঙ্ক্ষিত ব্যবস্থাটা, সেই ব্যবস্থাটা আমরা গড়ে তুলতে পারি নাই। এখানে শামসুজ্জামান দুদু ভাই আছেন, উনি হয়তো আমার কথা ডিফার করতে পারেন। আমার 2 জন সহকর্মী আছেন। আমাদেরকে তৎকালীন রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকারের শাহাবুদ্দিন আহমেদ সাহেব আমাদেরকে ডেকে বলেছিলেন যে দেখো, তোমরা একটু চাপ দাও যাতে 2 নেত্রী সংসদীয় গণতন্ত্রে আসে, রাষ্ট্রপতি পদ্ধতি শাসনটা এই দেশের জন্য সুকর না। আমাদের সকলের প্রচেষ্টায় আমরা কিন্তু সংসদীয় পদ্ধতির শাসন ব্যবস্থা যাত্রা করলাম, যেটা হচ্ছে ওয়েস্টমিনিস্টার টাইপ অফ গভর্নমেন্ট। সেই ওয়েস্টমিনিস্টার টাইপ অফ গভর্নমেন্টকে যদি আপনার স্ট্রেনথেন করতে হয়, তাহলে তার পাশাপাশি কিছু প্রতিষ্ঠান গড়ে তুলতে হয়, যেমন আপনার নির্বাচন কমিশন, যেমন মানবাধিকার কমিশন, বা আপনার তথ্য কমিশন, আপনার এরকম নানান প্রাতিষ্ঠানিক সাপোর্ট দিতে হয় এটাকে। কিন্তু আমরা সেই অর্থে সেগুলিকে ছোট জগন্নাথে পরিণত করেছি, আমরা এগুলিকে সঠিকভাবে গড়ে তুলতে পারি নাই। যে কারণে পরবর্তীতে এখন যে জায়গাটা আসছে, যে গণতন্ত্র অসীন্দা যে কথা বলছে যে এটা বিএনপি আন্দোলন শুরু করে নাই, আসলে বিএনপি তো একটা হাস্যাস্পদ দলে পরিণত হয়েছে। উনি কষ্ট পেতে পারেন যে আজকে দিন তারিখ দেয়, এই দিন আন্দোলন, ওই দিন আন্দোলন। আন্দোলন এইভাবে হয় না, আন্দোলনকে তিল করে গড়ে তুলতে হয় এবং জনগণের দাবি নিয়ে গড়ে তুলতে হয়। এখন আমরা যে জায়গাটা ডেভিয়েট করেছি, আমি খুবই কষ্ট পেয়েছি। আমি রাজনৈতিক সমীকরণে, জাতীয় রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিক দলসমূহ বিষয়টাকে কিভাবে বিবেচনা করেছে বা দেশবাসী কিভাবে বিবেচনা করেছে সেটা ভিন্ন কথা। আমি একটু প্রগতিশীল চিন্তাধারার মানুষ ছিলাম, বাম রাজনীতি করেছি। প্রধানমন্ত্রী বলেছেন সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখেছি। এই দেশে রাজনীতিতে যে প্রক্রিয়াটা চলছে সেটা হচ্ছে আপনার গণতান্ত্রিক রাজনীতির সাথে মৌলবাদী রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতির সাথে পতিত রাজনীতি, স্বৈরশাসকদের রাজনীতি, এই জিনিসটা অ্যামালগামেট হয়ে গেছে। ফলে রাজনীতিটা মূল লক্ষ্য থেকে দূরে চলে গেছে। এখন আদর্শের রাজনীতি কোনটা আর আমরা কোন দিকে যাচ্ছি সেই জিনিসটা ডিফাইন করা খুব মুশকিল। আবার মনে করেন যে বাংলাদেশ এখন যে জায়গাটায় আছে, আমি মনে করি বাংলাদেশ একটা খুবই চক্রান্তমূলক ষড়যন্ত্রমূলক অবস্থানের মধ্যে অবস্থান করছে। এদিকে আপনার রোহিঙ্গারা তাদের অবস্থান, সবাই বলছে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের ব্যাপারে, কিন্তু কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমাকে আরেকটু 1 মিনিট সময় দেন। জি শফি আহমেদ, আমাদের সময় শেষের দিকে, বিরতি নেওয়ার সময় হচ্ছে, আপনি 1 মিনিট শেষ করুন। আপনার আমাদের যে দক্ষিণ এশিয়ার রাজনীতি, এই এশিয়ার রাজনীতি যদি আপনি বিশ্লেষণ করেন, এটা আজকে সম্ভব না। বিশ্লেষণ করেন তাহলে আমার কথার সত্যতা বুঝবেন যে আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে হলে আমাদেরকে অত্যন্ত কঠিনভাবে এগিয়ে যেতে হবে এবং এখানে জনগণের সম্পূর্ণ সমর্থন নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে। শফি আহমেদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিরতির পরে ফিরে এসে আসলে রাজনীতি কোন পথে এবং কি করতে পারি আমাদের রাজনীতির পথগুলোকে সুগম করার জন্য, জনগণ বান্ধব করার জন্য, সে প্রসঙ্গে কথা বলবো। বিরতি নিচ্ছি, ফিরে আসছি একটু পরে আমরা সবাই। দর্শক আবারও স্বাগত। আপনারা দেখছেন CSRM জনতন্ত্র গণতন্ত্র। আপনাদের সঙ্গে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। আমরা কথা বলছি রাজনীতি কোন পথে প্রসঙ্গ নিয়ে। অনেকগুলো বিষয় আমাদের কথা হয়েছে। আমরা শেষ কথা বলেছিলাম আসলে আমাদের যে প্রাতিষ্ঠানিক যে জায়গাগুলো আছে, যেগুলো আসলে আমাদের নির্বাচন, রাজনীতি, মানুষের অধিকার নিয়ে কাজ করবে, সে জায়গাগুলোতে কোনো ক্ষেত্রে ভঙ্গুরতা তৈরি হয়েছে এবং সেই ভঙ্গুরতা মানুষের অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াচ্ছে। আমরা নাজমুল হক প্রধান আপনার কাছে দিয়ে আলোচনা শুরু করতে চাই। বিরতির পরে আপনি আপনার বক্তব্য বলেছিলেন যে আসলে আমাদের মৌলিক জায়গাগুলো নিয়ে আসলে আমাদের কাজ করা
করার ঘাটতি আছে এবং যে কারণে আমাদের রাজনৈতিক সংস্কৃতি অনেক ক্ষেত্রে একইভাবে ঘুরপাক খাচ্ছে মৌলিক বৃত্তের মধ্যে। সেই জায়গা থেকে আমরা কীভাবে বেরিয়ে আসতে পারি এবং সামনের দিনগুলোতে কি করণীয় আছে সেই প্রসঙ্গে আপনার মূল্যায়ন কি থাকবে? নাজমুল হক প্রধান। সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য মূল যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আমরা আসলে এই দেশটার রাজনীতি কি করতে চাই। এখানটায় আমাদের কতগুলি বিতর্ক, যে বিতর্কগুলি আমাদেরকে প্রতিদিন কুড়ে কুড়ে খাচ্ছে, যে বিতর্কগুলি অপ্রয়োজনীয় বিতর্ক মনে করি আমি। যেমন ধরুন যে আমরা বাংলাদেশি না বাঙালি, আমরা মুজিব না জিয়া, তাই না, এরকম কতগুলি বিতর্ক আছে এবং যে বিতর্কের সূত্র ধরে এখানটায় সংঘর্ষটা হয় এবং ক্ষমতায় যিনি যান তিনি মনে করেন যে অপোজিশনের কোনো প্রয়োজন নেই। এটা এখন তো নেই, আগেও এই একই মনোবৃত্তি কাজ করেছে। তাহলে এখানটায় বর্তমান সময়ে আমি যদি একটা যেটা বলছি সিনথেসিস, বাংলাটা সংশ্লেষণ খুব সম্ভবত আমরা বেসিক যেমন মৌলিক জায়গায় যেমন প্রত্যেকটা দেশের একই ধরনের কনস্টিটিউশন, একই ধরনের চিন্তা আছে, তাই না? সেই এই যে ৭৫ যে ঘটনা ঘটে গেছে এইটাকে নিন্দা করে, মুক্তিযুদ্ধটাকে অন করে আমরা যদি সামনের দিকে এগোতে পারি, আমার ধারণা সামগ্রিক সমস্যার সমাধান হয়ে যাবে। এক। দ্বিতীয় কথা, ভোট নিয়ে যে কথাটা আসতেছে, ছাত্র সংসদের নির্বাচন নেই আজকে ৩০ বছর এবং ছাত্র নেতৃত্ব, ছাত্ররা তাদের নিজের নেতৃত্ব নির্বাচন করতে পারছে না। আপনারা দেখবেন মারাত্মক ব্যত্যয় ঘটে গেল সরকার দলীয় ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারিকে তার কৃতকর্মের জন্য, তাই না, তাদেরকে বাদ দিতে হয়েছে উইদাউট এনি কনফারেন্স, উইদাউট এনি নোটিস। মূল দলে তাদেরকে বাদ দিয়ে দিচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগকে। যেহেতু ছাত্রলীগের মধ্যে ছাত্র রাজনীতির ধারাবাহিকতা নেই, সেই কারণে এই ধরনের ঘটনাগুলি ঘটতেছে। আর অপোজিশনের ছাত্র রাজনীতি তো কিছুই নেই, কিছুই থাকবে কেমন? কারণ সরকার পক্ষে গেলে, তাই না, তার জন্য চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন জায়গায় লোভনীয় কিছু কাজ করার সুযোগ সুবিধা আছে। অপোজিশন রাজনীতিতে কিছুটা হুমকি ধামকি আছে। আমি সেই জায়গায় মনে করছি যে প্রথম আমাদের সবারই ঐক্যমত হইতে হবে যে আমরা একটা ফ্রেশ ছাত্র রাজনীতি শুরু করবো অন দি বেসিস অফ দি স্পিড অফ দি লিবারেশন অফ আর্মি। এইটা যদি আমরা করতে পারি, আমার ধারণা বাংলাদেশে এখন যে বিতর্ক করতেছে আমরা ভোট নিয়ে, রাজনীতিতে, এই নিরসন হবে এবং আমরা সামনের দিকে এগোতে পারবো। সত্যিকার যে অর্থে বাংলাদেশের ৩০টা লোক শহীদ হয়েছে, বাংলাদেশটাকে সেই লক্ষ্যে ধাবিত করতে পারবো। আর না হলে এই বিতর্কের কারণে এখানটা পাল্টাপাল্টি ক্ষমতার লড়াই এবং দলীয় লড়াইটা থেকে যাবে, যার থেকে বাঙালি জনগণ কখনোই মুক্তির কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে না। জি, নাজমুল হক প্রধান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সময় শেষের দিকে, আসলে আমরা আরো ৩ জন আলোচকের সাথে এই প্রসঙ্গে কথা বলতে চাই। শফি আহমেদ, আপনার কাছে আসি। আমাদের আসলে রাজনৈতিক দুর্বৃত্তায়ন হয়েছে বলা হয় আসলে রাজনৈতিক নেতা এবং ছাত্র নেতাগুলোর মধ্যে আসলে অর্থলিপ্সুতে এমন জায়গায় পৌঁছেছে যেখানে আসলে অর্থের বাইরে অনেক কিছু চিন্তাই করতে পারে না। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা রাজনীতির শুদ্ধাচার নিয়ে কথা বলছি, সেটি আসলে কতটুকু একে অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সাংঘর্ষিক হয়ে যাচ্ছে কিনা বিষয়টা আপনার কাছে কি মনে হয় ব্যাপারে? শফি আহমেদ। রাজনীতির যে দুর্বৃত্তায়নের কথা বলেছেন, সেই দুর্বৃত্তায়ন তো হয়েছেই, সেটা শুরু হয়েছে অনেক আগের থেকে, এখনো চলছে। আমরা এখন সরকারি দলে আছি, ক্ষমতায় আছি, পত্রপত্রিকা ঘাটাঘাটি করলে প্রত্যেকদিন যে দুর্বৃত্তায়নের চিত্র পাওয়া যায়, এটা আমাদের কাঙ্ক্ষিত না বা আমাদের আদর্শের সাথে সঙ্গতিপূর্ণ না। তো সেই ক্ষেত্রে ক্ষমতার বাইরে এবং ভিতরে এই যে বিষয়টা চলে, যে ঘটনাগুলি বহুল আলোচিত, সেই ঘটনাগুলি এটাই প্রমাণ করে যে রাজনীতিটাকে এখন রাজনীতিবিদদের হাতে নেই। এটা আমরা সবাই বুঝি। রাজনীতি চলে গেছে আপনার ব্যুরোক্রেসির একটা অংশ আর অন্যান্য ব্যবসায়ীদের একটা সিন্ডিকেট এবং সমাজের অন্যান্য কিছু অংশের মধ্যে, এবং রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে যেটা আগে বলা হতো যে নীতি নির্ধারক, এখন রাজনৈতিক নীতি নির্ধারক বলতে তেমন কোনো ফোরাম কিন্তু কোনো দলের মধ্যেই বা সমাজ কাঠামোতে কাজ করছে না। এখানে বাংলাদেশটা চলছে এখন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। এখানে দল কতটুকু এফোর্ড করতে পারছে বা বিরোধী দল কতটুকু এফোর্ড করতে পারছে বা কতটুকু স্ট্রাগল করতে পারছে, এটা আমরা সবাই বুঝি। আমি বলছি যে জনগণকে, রাজনীতি এবং জনগণ এই দুইটাকে এক জায়গায় আনতে হলে, নির্বাচন নিয়ে যে কথাটা উঠছিল যে নির্বাচনটা একটা উৎসব, তো সেই উৎসবের সাথে অংশগ্রহণ করবে কারা? জনগণ। তো জনগণ যাতে নির্বিঘ্নে সেই উৎসবে অংশগ্রহণ করতে পারে সেরকম একটা পরিবেশ তৈরি করা, এটা আমাদের সকলের দায়িত্ব। এবং সেই দায়িত্বটা আমরা পালন করলে যে আমরা একটা সুস্থতার দিকে যেতে পারবো। আর ওই সিন্ডিকেটের কথা যেটা বলছেন, এই যে একটা সিন্ডিকেট, এটা অস্থিরতা তৈরি করে 2 দিন পরে পরে, নানান রকম অস্থিরতা, মাঝে মাঝে ঘটনা দুর্ঘটনা ঘটে। এই ঘটনা দুর্ঘটনাগুলি সমাজ জীবনকে খুব আলোড়িত করে। এগুলির আগে আপনার একটা প্রতিকার ছিল
স্টুডেন্ট পলিটিক্স, যেহেতু সেই পলিটিক্সটা এখন অর্গানাইজলি অবস্থান করে না বা আদর্শের ভিত্তিতে অবস্থান করে না, ফলে একটা ভ্যাকুয়াম কাজ করছে। রাজনীতিতে শূন্যতা তৈরি হলে আমরা যারা এখানে 4 জন আছি আমরা সবাই জানি যে রাজনৈতিক শূন্যতার মধ্য দিয়েই ব্যুরোক্রেসি তার কাজ আদায় করে নেয় এবং অন্যান্য অংশ যেগুলি গণতন্ত্রের জন্য অশুভ সংকেত দেয় সেই শক্তিগুলি সক্রিয় হয়ে যায়। ফলে রাজনীতিবিদদেরকে রাজনীতির ড্রাইভিং সিটে আনতে হবে এবং সেটা আনার জন্য দায়িত্ব হচ্ছে, আমার মনে হয় যে বাংলাদেশে যে নৌকা পার হয়, যে নদী পার হয়ে যায় সেই পার হয়ে যায়। এখানে এই মুহূর্তে আমার চোখে এরকম কোনো দায়িত্বশীল নেতা করে না যে সমাজটাকে নিয়ে বা তার অবস্থানদেরকে নিয়ে নেতৃত্বে সেই জায়গাটায় যাবে। যেমন এক সময় আমাদের জাতীয় নেতারা ছিলেন, এখন জাতীয় নেতা হতে এরকম কেউ নাই। এই জন্য বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী একাই ড্রাইভিং সিটে এবং উনি এগিয়ে নিয়ে যাচ্ছেন, আর বাকিরা আমরা সবাই আছি ওনার অনুসারী হিসাবে আমরা কাজ করছি। তো সেই ক্ষেত্রে সিন্ডিকেট যদি ভাঙতে হয়, এই সিন্ডিকেট ভাঙতে হলে ওনাকে শফি আহমেদ, আমাদের সময় শেষের দিকে, আপনার শেষ বাক্যটি বলুন। শেষ ব্যাপারটা হচ্ছে যে আমি সামগ্রিক মনে করি যে রাষ্ট্র ব্যবস্থার একটা চিকিৎসা দরকার। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই প্রসঙ্গ নিয়ে অসীম কুমার উকিল আপনার কাছে আসতে চাই। আসলে আপনারা ছাত্র রাজনীতি করে এখন জাতীয় রাজনীতি নেতৃত্বে জায়গায় আছেন। আমরা জানি আপনাদের উত্থান পতন ছিল রাজনৈতিক বাস্তবতার মধ্যে। এখন হুট করে রাজনৈতিক দল এবং সংগঠনে ঢুকে পড়ার সংস্কৃতি একটি আছে এবং যেটিতে দেখতে পাচ্ছি আসলে দল এবং দেশের ভাবমূর্তি নানা সময় নষ্ট হয়। এই প্রসঙ্গের সঙ্গে যুক্ত করে আপনারা আসলে দলের শুদ্ধ অভিযান পরিচালনা করছেন, বারবারই বলেছেন, প্রধানমন্ত্রী নিজেও বলেছে। সেটি আসলে কতদূর, এবং তার পাশাপাশি বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তারা সরকারকে যে সমস্ত বিষয়ে চ্যালেঞ্জ করছে, দলকে যে সমস্ত বিষয়ে চ্যালেঞ্জ করছে, তার প্রস্তুতি আপনাদের কি আছে? অসীম কুমার উকিল। ধন্যবাদ। আমরা আসলে দল গুছিয়ে অগ্রসর হচ্ছে, সহযোগী সংগঠনগুলোর সম্মেলন হয়েছে, আমরা জেলা উপজেলা পর্যায়ে সংগঠনগুলির কাজকর্ম এগিয়ে নিয়ে যাচ্ছি। এটি অব্যাহত প্রক্রিয়া। আমরা আশা করছি সামনের দিনগুলিতে দলীয় ভাবে সুসংহত অবস্থায় রাজনীতিবিদদের হাতে রাজনীতি নিয়ে এগিয়ে যাবে। কিন্তু এই যে করোনাকালের এই বিষয়গুলো বিবেচনা আনতে হবে। আমরা গত 6 মাসে বাংলাদেশের যে সিনারিওটা পাল্টেছে, ঢাকা শহর থেকে লক্ষ লক্ষ মানুষ গ্রামে ফিরে গেছে। গ্রাম থেকে আবার এক সময় অনেকেই ঢাকা ফিরে আসবেন, কিন্তু সবাই কিন্তু ঢাকা ফিরে আসবে না। সামগ্রিকভাবে গ্রাম হয়েছে শহর, গ্রামের অর্থনীতির চিত্রটা অনেক পাল্টে গেছে। আমার গার্মেন্টস শিল্প অনেকটা কভার করে দাঁড়াতে পেরেছি, যার রেমিটেন্সের কি অবস্থা হবে। সারা পৃথিবীতে এই অর্থনৈতিক চিত্রটা একটা ভিন্ন মাত্রায় দাঁড়াবে। সেটাকে মোকাবেলা করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা একটা জায়গায় আমরা খুব আশ্বস্ত যে এবার আমাদের যে খাদ্যশস্য উৎপাদন হয়েছে সেটা আমাদেরকে আশ্বস্ত করেছে। একই সাথে শাক সবজি, মাছ, মাংস, তরকারি, দুধ, এগুলোর উৎপাদন আমাদের যে কোনো ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করতে রক্ষা করবে। কিন্তু সামগ্রিকভাবে অর্থনৈতিক অবস্থাটা মোকাবেলা করা আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছি, আমরা এটা পারবো। আর চলার পথে উপনির্বাচন কিংবা দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতি মুক্ত করা, এই কাজগুলি আমরা করছি এবং আশা করছি যে আমরা তো রাজনীতিতে হতাশ হওয়ার কোনো জায়গা আছে বলে মনে করি না। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করবো, সেই সময় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন করছি, সেই সময়কালে এই জায়গাগুলি আমরা আরো বেশি বিবেচনায় এনেছি। করোনা আক্রান্তের বিষয়ে আমাদের এই জায়গাগুলি থেমে নেই। আমরা আশাবাদী আমরা এগিয়ে যাবো সম্মুখ মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়া প্রত্যয় নিয়ে। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার কাছে আরো একবার মনে হয় আমরা আসতে পারবো অল্প একটু মন্তব্য নেওয়ার জন্য। আমরা একটু শামসুজ্জামান দুদু আপনার কাছে আসতে চাই। আসলে সরকার উন্নয়নের কথা বলছে, উন্নয়নমুখী রাজনীতির কথা বলছে, আপনারা বলছেন সরকার উন্নয়ন করছে কিন্তু আসলে রাজনীতিকে নষ্ট করছে, নির্বাচন ব্যবস্থাকে নষ্ট করছে। আপনার পক্ষ থেকে আসলে এই ব্যাপারে কি বক্তব্য আছে, কি মূল্যায়ন করবেন সরকারের এই বক্তব্যের? এখানে প্রধান একটা কথা বলেছে যে গণতন্ত্রের যে বিউটিনেস সেটা আসলে আমরা হারিয়ে ফেলেছি। কথাটা সত্য। শফি যেমন বললো যে নির্বাচনের সংস্কৃতি আমরা গড়ে তুলতে পারি। নির্বাচন যেভাবে হয় বিশ্বের বিভিন্ন দেশে গণতান্ত্রিক পরিস্থিতিতে সেভাবে হচ্ছে না। অসীম যেমন বললো 90 থেকে আমাদের এই নির্বাচনটা যে পদ্ধতিটা অব্যাহত আছে। আসলে অসীমও জানে আর আমরা অন্যরাও জানি যে 90-এ আমরা যে গণ অভ্যুত্থান করে যে পরিস্থিতিটা সৃষ্টি করেছিলাম, এখন শেষে এসে আমরা যে দেখি যে তার উপরেই দোষ চাপাই না কেন সেই অবস্থাটা নাই। কেন তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন ছিল আর কেন
যাচ্ছি না। তবে এটা সত্য যে আমরা যদি ভালো কিছু চাই তাহলে রাজনৈতিক শূন্যতাটা কাটাতে হবে। যেমন বেগম খালেদা জিয়াকে ধরেন করোনার পরিস্থিতি বিবেচনা করে তার সুস্থতার প্রশ্নে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে কিন্তু তাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে, মুক্ত না সে, গৃহবন্দী, কিন্তু তাকে যাতে যতটুকু সুযোগ সুবিধা দেওয়া যায়। তাহলে প্রধানমন্ত্রী কার্যালয় এটা পারে, তাহলে প্রধানমন্ত্রী কার্যালয় ভালো নির্বাচনও করতে পারে। প্রধানমন্ত্রীর কার্যালয় যে আলোচনাটা হচ্ছে এখানে লুটপাটের সংস্কৃতি, যেটা একটা ভয়ঙ্কর পরিণতি অবস্থার দিকে দেখেছে। একজন বিশেষজ্ঞ পর্যায়ের অর্থনীতিবিদ বলেছেন আমরা বোধহয় 19 শতকে ফিরে যাব অর্থনৈতিক বিবেচনায়, সারা বিশ্ব, বাংলাদেশ না সারা বিশ্ব। তাহলে আমাদের এখন কি করার দরকার? আমরা যে 90-এর ছাত্র আন্দোলন গড়ে তুলেছিলাম কিসের জন্য? গণতন্ত্রের জন্য। গণতন্ত্র মানে কি? পারস্পরিক সহমর্মিতা। গণতন্ত্র মানে কি? রাষ্ট্রের উন্নয়নে সকলকে অংশগ্রহণ করার একটা সুযোগ দেওয়া। গণতন্ত্র মানে কি? পারস্পরিক বিদ্বেষ বা নিশ্চিহ্নতা রক্ষা করা। সেগুলোকে আমরা পাচ্ছি কিনা? আমরা তো এই দাবি উত্থাপন বা জবাবদিহিতার প্রশ্নে দাবি করতেই পারি, কারণ আমরা আমাদের সবথেকে প্রয়োজনীয় সময়টা আমরা রাজনীতির জন্য ব্যয় করেছি। আমি কাকে ছোট বড় করছি না। গত 50 বছর না, গত 70 বছরের যে আন্দোলনটা, সেই আন্দোলন তো অধিকারের প্রশ্নে, বেঁচে থাকার প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে। সেই জায়গাটা আমরা কতটুকু কাজ করতে পেরেছি সেটা আমার মনে হয় বিবেকের কাছে এই প্রশ্নটা করা হচ্ছে। তাহলে মীমাংসা খুব বেশি কষ্ট করা হবে বলে আমি মনে করি। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের হাতে আর মাত্র 2 মিনিট সময় আছে। আমরা অল্প অল্প করে আসলে চারজনের টুকটাক বক্তব্য নিতে চাই। জনাব নাজমুল হক প্রধান, আপনি বলেছিলেন যে আপনার বক্তব্যের একটি অংশে যে আলোচনাটি এসেছে যে আসলে রাজনীতিবিদদের হাতে এখন নেই, ফিরিয়ে আনার জন্য আসলে করণীয় কি? ছোট্ট করে আপনার মন্তব্য জানতে চাই নাজমুল হক প্রধান। নাজমুল হক প্রধান আপনার জি ভবিষ্যৎ বাংলাদেশের প্রজন্মের জন্য আমরা রাজনীতি দেখে যাচ্ছি না। এই ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাজনীতি দেখে যাওয়ার জন্য আমাদেরকে ছাত্র রাজনীতি, ছাত্র নির্বাচন সারা দেশেই, এটা আমাদের ইমিডিয়েটলি এর সামগ্রিক পদক্ষেপ নেওয়া উচিত। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জনাব শফি আহমেদ, আপনার কি বক্তব্য আছে? রাজনীতি শূন্যতা প্রসঙ্গে কথা হচ্ছে অনেকে এই প্রসঙ্গে নিয়ে। আমি আগে যেটা বলেছি সেটাই, বাংলাদেশের যে রাজনৈতিক শূন্যতা সেটা একমাত্র পূরণ করতে পারেন একমাত্র চাবিকাঠি, এটা হচ্ছে বর্তমানে একজনই রাজনীতিবিদ আছেন বাংলাদেশে, উনি হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী। আর বাকি আমরা যারা আছি তাদের কারোরই কিছু করার ক্ষমতা নাই। ফলে রাজনৈতিক শূন্যতা পূরণ করার জন্য ওনাকেই দায়িত্ব নিয়ে, উদ্যোগ নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দিতে হবে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা অসীম কুমার উকিল এমপি আপনার বক্তব্য জানতে চাই ছোট্ট করে। মানে রাজনীতি তো এগিয়ে যাচ্ছে, প্র্যাকটিসটা ভিন্ন ভিন্ন ফর্মে হচ্ছে। আমি এখনো বিশ্বাস করি রাজনীতিবিদদের হাতে আছে। সমাজের অন্যান্য শ্রেণী পেশার মানুষের প্রভাবটা বেড়েছে, হয়তো শিল্পপতিদের প্রভাব বেড়েছে কিংবা এরকম বেড়েছে। রাজনীতিবিদদের হাতে আছে। এটা গণতান্ত্রিক। জনাব শামসুজ্জামান দুদু, আপনার কাছে ছোট্ট করে 20 সেকেন্ডে আপনার বক্তব্য নিয়ে আমরা আলোচনা শেষ করব আজকে। গণতন্ত্রে ফিরতে হবে, নির্বাচনে ফিরতে হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠা। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং চারজনকে ধন্যবাদ জানাচ্ছি। অন্য দিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে শুভরাত।